উত্তরের কনকনে ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে তাপসীর। সামনের পুকুরপাড়ের পাকপাখালির কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে। আজকে সম্ভবত ওদের বৈঠক বসেছে। পুকুরপাড়ে চারপাশে ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে অসংখ্য নারিকেল গাছ। নারিশ্বার এই গ্রামটিতে আজ তাপসীর প্রথম দিন। গতকাল রাত করে আসার কারণে কিছুই তার দৃশ্যগম্য হয়নি। যখন নারিশা বাজারে বাস থামে চারপাশ তখন নিকষ কালো চাদরে মুড়ানো। আপু বড়মা আপনাকে ডাকছেন। যাচ্ছি। হাত খোপা করতে করতে বারান্দা থেকে বের হয়ে আসে তাপসী। গ্রামে হলেও বাড়িটি দুইতলা ডুপ্লেক্স বিল্ডিং। তাপসীকে থাকতে দেওয়া হয়েছে দুইতলায় শেষের দিকের একটি ঘরে। গলির মতো মাঝখানে, আর তার দুই পাশে ঘর। বাড়িটার ডিজাইন কেমন যেন হোটেল হোটেল। সকালের নাস্তার জন্য এই নিয়ে দুইবার এসে ডেকে গেল মেয়েটা। মেয়েটার সাথে পরিচিত হওয়া হলো না। কিভাবেই বা পরিচিত হবে? মেয়েটি যেন দৌড়ের উপর থাকে সব সময়। তাপসী খুব সাধারণ, স্বল্পভাষী একটি মেয়ে। কেউ কথা বলতে না আসলে নিজের মুখ দিয়ে বিন্দুমাত্র কথা বের করতে পারে না সে। হাত মুখ ধুয়ে চুলটা আঁচড়িয়ে নিল। গত 2 দিন ধরে চুল আঁচড়ানো হয় না তার। মাথায় কাপড় দিয়ে রেখেছে সব সময়। খালাম্নি ডেকেছিলেন। প্লেটে প্লেটে রুটি, লাউ ভাজি আর ডিম ভাজা সাজিয়ে রাখছিলেন তনয়া বেগম। তাপসীর ডাকে কাজে ছেদ ঘটে। চোখ মেলে তাকিয়ে একবার দেখে নিলেন সামনে দাঁড়ানো মেয়েটিকে। গতকালকে রাতে সম্ভবত কেঁদেছিল। চোখ দুটো ফুলে আছে। সুন্দর মুখখানা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। চোখের নিচে কাজলের মতো কালো কালি জমাট বেঁধেছে। 3 বছর আগে যখন দেখেছিলেন তখন তাপসী কি সুন্দর দেখতে ছিল। মেয়েটিকে দেখে তার নিজেরই কান্না পাচ্ছে। যে কোনো একটা প্লেট নিয়ে খেতে বসে যাও। চেয়ার টেনে সামনে থেকে একটা প্লেট তুলে নিল তাপসী। রুটি ভাজি মনে হয় এখনই করা হয়েছে। বেশ গরম। রুটি ছিঁড়তে কষ্ট হচ্ছে। আগে তো গরম রুটি মা ছিঁড়ে দিত। এখন তো তার মা নেই। রুটি ছিঁড়তে কষ্ট হচ্ছে? আমি ছিঁড়ে দেই? প্রশ্ন করেও প্রশ্নের উত্তর না নিয়েই তনয়া বেগম রুটি ছিঁড়ে দিতে লাগলেন। মেয়েটা খুবই লক্ষ্মী। খাইয়ে দেব? তাপসী ডানে বামে মাথা নাড়ল। যার অর্থ সে নিজেই খেয়ে নিতে পারবে। তবে তনয়া বেগম শুনলেন না। রুটির টুকরো ছিঁড়ে ডিম আর ভাজি দিয়ে তাপসীকে খাইয়ে দিতে লাগলেন। মাও তো এভাবেই খাইয়ে দিত। সকালে কখনোই তাপসীকে নিজে খেতে হয়নি। খালাম্নি আর খেতে পারবো না। চুপ আর একটু। রিপাকে কখন বলেছি সবাইকে ডেকে আনতে। করছেটা কি কে জানে? এই রুটি শেষ। আর দিব না। 2টা রুটি যেন অনেক কষ্টে খেল তাপসী। ক্ষুধা লেগেছিল সত্য তবে খাওয়ার রুচি নেই তার। খাওয়ার পরপরই তনয়া বেগম একটা বনপ্লেটে দুধ পুলি তুলে দিল। রাতে কিছু খাওনি। খালি পেটে পিঠা খেলে জান ঘাটত। এখন খাও। শীতের সকালে পিঠা খাওয়ার মজাটাই আলাদা। আর এই মজা কিন্তু গ্রামেই পাওয়া যায়। পিঠা মজা হয়েছে সত্যি। তবে 1 চামচ খেয়েই আর খেতে ইচ্ছে করছে না তাপসীর। প্লেট সামনে নিয়ে বসে আছে সে। চামচ দিয়ে পিঠাগুলো নাড়াচাড়া করে চলেছে। না খেলে খালাম্নি হয়তো মন খারাপ করবে। মা সমতুল্য খালাম্নিকে কষ্ট দেওয়া ঠিক হবে না। চেয়ার টানার আওয়াজে সামনে তাকালো তাপসী। সাদা টি-শার্ট পরা বেশ ফর্সা একটা ছেলে বসে আছে তার সামনে। চোখে চশমা, গুরু গম্ভীর ভাব। জ্ঞানী জ্ঞানী চেহারা।
তুমি তাইলে রাজশাহী থেকে এসেছ? তনিমা খালামণির মেয়ে? জি। বাহ, তো কোনো ক্লাসে পড় তুমি? এখন অবসর। তবে 1 মাস আগে ভর্তি পরীক্ষার পাঠ চুকিয়ে এসেছি। অনার্সে এখনো ভর্তি হইনি। কোথায় কোথায় হয়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ঢাবিতে ওয়েটিং। তুমি তো তাইলে বেশ ভালো স্টুডেন্ট। রাজশাহীতেই তো ভর্তি হবা? ভর্তি ডেট দেয়নি? ডিসেম্বরে। এখন তো নভেম্বর। আর কোথাও তো পরীক্ষা দাওনি মনে হয়। দিবাও না তাই না? তো 1 মাস আরাম করে ঘুরো। জি। চল পরিচিত হয়ে নেই। আমার নাম রোদ। আমি কিন্তু তোমার অনেক বড়। অনার্স শেষ বর্ষ। আমাকে তুমি রোদ ভাইয়া বলে ডাকবে কেমন? আর আমি তোমাকে ছোট আপু বলে ডাকাবো। ঠিক আছে? জি। আবার জি? বাংলা ভাষায় কিন্তু জি বাদে অনেক শব্দ আছে। তা ছোট আপু ঘুরতে এসেছো এখানে? কক্সবাজার যেতে। এ সময় সাগর খুব সুন্দর থাকে। নভেম্বর ডিসেম্বরেই পর্যটকেরা সাধারণত সমুদ্র তীরে ভিড় জমায়। না ভাইয়া, বাবা একা যেতে দিবে না। এখানে খালামনি নিয়ে এসেছে জোর করে। যাক, জি বাদে অন্য কিছু তো বললা। যাই হোক শুনো, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ বলে নিজেকে বড় ভাববে না। সচেতন থাকবে। এ সময়ও পড়া অনেক। এখান থেকেই তোমার পরবর্তী জীবন নির্ধারিত হবে। বুঝেছ? হ্যাঁ ভাইয়া। উহ, ছোট ভাইয়া থামবে তুমি? মেয়েটা গতকালই এসেছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ও এখানে ঘুরতে এসেছে। তোমার মোটিভেশনাল স্পিচ শুনতে আসেনি। আমার উপর কম জুলুম করো না। এবার এই মেয়েটিকে রেহাই দাও। কেমন আছো তাপসী? এই মেয়েটিকে তাপসী চিনে। 3 বছর আগে তনয়া বেগমের সাথে এই মেয়েটিও রাজশাহীতে গিয়েছিল। মেয়েটির নাম দিশা। 2 দিনেই তাপসীর সাথে ভাব হয়ে যায় দিশার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যেয়ে তাপসীদের বাড়িতে উঠেছিল দিশা ও তনয়া বেগম। তনিমা বেগম ও তনয়া একই বাবার সন্তান হলেও মা আলাদা। তবে 2 বোনের মধ্যে সখ্যতা ছিল দেখার মতো। হঠাৎ একদিন দাবানলের অগ্নিশিখা আছড়ে পড়ে ওদের উপর। প্রায় অনেক বছর দেখা সাক্ষাৎ ছিল না 2 বোনের। তনয়া বেগমই খুঁজে বের করেন তনিমা বেগমকে। মেয়ের পরীক্ষার ছুতোয় বোনের সাথে সব ভুল বুঝাবুঝি দূর করেন তিনি। তাপসী উত্তর দিবার আগেই সাদা টি শার্টের ছেলেটি ঠ্যাস মারা গলায় বলে ওঠে, তোকে বলে কোনো লাভ হয়েছে? এতই যদি জুলুম করতাম তাহলে আমার মতো ঢাবিতে পড়তি। বাপের টাকা আছে তাই প্রাইভেটে পড়তে পারছিস। টাকা না থাকলে বিয়ে হয়ে যেত এতদিনে। মা দেখো ছোট ভাইয়া আবার আমাকে জ্বালাচ্ছে। উচিত কথা বললে তো জ্বলবেই। ঠিক বলিনি ছোট আপু? এই তোরা খাবি চুপচাপ। 2 জন মিলে মেয়েটার কানের কাছে প্যাচর প্যাচর করেই চলেছে। আর একটাও শব্দ যেন আমার কানে না আসে। এই 2 ছেলে মেয়ে নিয়ে তনয়া বেগমের ভারী জ্বালা। সারাক্ষণ একটা আরেকটার পিছে লেগে থাকে। 2টা বাড়িতে থাকলে বাড়ি চিড়িয়াখানা হয়ে ওঠে। এই যে ছোট আপু, তুমি এই ঝগড়ুটির সাথে কখনো মিশবে না। এই মেয়ে তোমাকে খারাপ করে দিবে। 1 নাম্বার ফাঁকিবাজ। তাপসীর তাড়াতাড়ি বোকার মতো মাথা উপর নিচ করতে লাগল। ওর কাণ্ড দেখে 2 ভাইবোন হেসে উঠল। মাথার স্প্রিং কি নড়ে গেছে? মাথায় 2 হাত দিয়ে ডানে বামে নড়িয়ে তাপসী উত্তর দিল, কই না তো ভাইয়া। এবার তনয়া বেগমও হেসে উঠলেন। মেয়েটা ছোট মানুষ, কথাবার্তাও ছোটদের মতো।
ওরা ওকে নিয়ে মজা করছে আর এই মেয়ে তা বুঝতেও পারছে না। পিঠা মুখে তুলে নিতে নিতে দিশা বলল, ভালো সময় এসেছ তাপসী। রিমি আপুর আকদ কাল। মজা হবে অনেক। রিমি আপু আমার চাচাতো বোন। এই যে পাশে মাটির চৌচালা বাড়ি দেখছ না, এটা আমাদের দাদু বাড়ি। রিমি আপুরা ওখানেই থাকে। খাওয়া শেষ না? চলো আমার ঘরে চলো, কালকের অনুষ্ঠান নিয়ে আলোচনা করা যাবে। দিশা যে তাকে ব্যস্ত রাখতে চাচ্ছে তা ভালোই বুঝতে পারছে তাপসী। সে নিজেও ব্যস্ত থাকতে চায়। একা থাকলে তার কান্না পায়, ভীষণ কান্না পায়। দিশার রুমটা 2 তলাতেই। তাপসীর রুম থেকে 2 রুম আগে। বিশাল বড় রুম। রাজশাহীতে তাপসীরা যে বাসায় থাকে সেই বাসায় মোট 2টো রুম। সেই 2টো রুমকে এক করলেও হয়তো এই রুমটা হবে না। এক পাশের পুরো দেয়াল জুড়ে 5 পাল্লার আলমারি সেট করা। খাটটাও অনেক বড়। রুমের একপাশে একটা কম্পিউটার টেবিল, তার পাশে বুকশেলফ। আলমারির অপোজিট সাইডে একটা বড় ড্রেসিং টেবিল। তাতে রাখা হয়েছে অনেক কসমেটিক্স আর মেকআপ আইটেম। এত কিছু তাপসী কখনো চোখেই দেখেনি। আলমারির একটি পাল্লা খুলতে খুলতে দিশা বলল, আমরা কাল শাড়ি পরব, ঠিক আছে? তাপসী কখনোই শাড়ি পরেনি। সেই রকম কোনো অনুষ্ঠানে যাওয়াই হয়নি কখনো। বাবা মার লাভ ম্যারেজ। পালিয়ে বিয়ে করেছিলেন উনারা। ফলে কোনো আত্মীয়স্বজন নেই বলেই তাপসী জানত, যদি না 3 বছর আগে তনয়া বেগম দেখা না দিতেন। আমি তো কখনো শাড়ি পরিনি আপু। আমি 3 পিস পরি। শাড়ি পরতে চাচ্ছ না? লেহেঙ্গা পরবে? আমার কাছে লেহেঙ্গার অনেক কালেকশন আছে। লেহেঙ্গা পরাই যায়। শাড়ির মতো প্যাচ নেই এতে। কুচি সামলানোর চিন্তা নেই। জি আপু পরব। তাপসীর সামনে আলমারির আরেকটা পাল্লা খুলে দিল দিশা। ইস, কত লেহেঙ্গা এতে। ওর অনেক আগে থেকেই লেহেঙ্গা পরার শখ ছিল, তবে বাবা কিনে দিতে পারেননি। কোনোটা পছন্দ দেখে নাও। এরপর আমরা চুল আর মুখের মেকআপ নিয়ে আলোচনা করব। আকাশী আর সাদা রঙের একটা জর্জেট লেহেঙ্গা বের করল তাপসী। তোমার পছন্দ তো খুব সুন্দর, তোমাকে মানাবে এতে। অবশ্য ফর্সা মানুষ যা পরে তাতেই মানায় তাকে। যাও একবার পরে দেখে আসো ফিটিং ঠিক আছে নাকি। না হলে মা ঠিক করে দিবে। মা খুব ভালো দর্জির কাজ পারে। দিশার প্রশংসায় তাপসী লজ্জা পেল খুব। যা ভেবেছিল তাই হল। দিশা তার চেয়ে অনেক চিকন। একদম পারফেক্ট ফিগার দিশার। হাইটেও অনেক লম্বা। এই লেহেঙ্গা তাপসীর কিছুতেই ফিটিং হচ্ছে না। এবার আপু লেহেঙ্গা ফিটিং হচ্ছে না। হচ্ছে না তাই না? আমিও তাই ভাবছিলাম। ডায়েট করতে করতে দেখো আমার গায়ে আর মাংসই নেই। চিকন থাকার জন্য কম খাই। তবে এখন আফসোস হচ্ছে তোমার মতো কিউট না বলে। তাপসীর মনে হঠাৎ একটা প্রশ্ন উকি দিল। তবে ও দ্বিধায় পড়েছে, প্রশ্নটা করা ঠিক হবে নাকি হবে না তা নিয়ে। মন বলছে প্রশ্ন করে ফেল, আবার মস্তিষ্ক বলছে না করিস না। এই দ্বন্দ্ব নতুন না। মস্তিষ্ককে পরাজিত করে মনের ডাকে সাড়া দিল সে। দিশা আপু তোমার হাইট আর ওজন কত? সামনে দাঁড়ানো বাচ্চা মেয়েটির দিকে তাকালো দিশা। এই মেয়েটি সত্যি খুব রূপবতী। কি সুন্দর ফর্সা গায়ের রং। নাকটা যেন আলাদাভাবে একে ওর মুখে বসানো হয়েছে। চেহারায় বাচ্চা বাচ্চা ভাব ফুটে আছে। কথা বললে উপরের ঠোঁট উঁচু হয়ে যায় ঠিক সদ্য জন্ম নেওয়া শিশুদের মতো। গালে একটা কাটা দাগ আছে। হাসলে টোল পড়ে সেখানে। বর্তমান পরিস্থিতির কারণে চোখের নিচে কালো দাগ পড়লেও তাকে দেখতে খুব সুন্দর লাগছে।
হঠাৎ এই প্রশ্নের কারণ? লেহেঙ্গা ফিটিং হয়নি বলে মন খারাপ? না আপু, এমনি। তুমি তো অনেক লম্বা। তাই? বেশি না। এই 5 ফুট 7। মা বাবা লম্বা তো, তাই আমরা ভাইবোন সবাই লম্বা। ছোট ভাইয়াকে দেখলে না? ভাইয়া 6 ফুট। আর বড় ভাইয়া তো আরো লম্বা, 6 ফুট 3। ভাইয়া ঢাকায় গেছে চাকরির ইন্টারভিউ দিতে। রিমি আপুর বিয়েতে আসলে দেখতে পাবে। অনেকটা বিজ্ঞের মতোই মাথা নাড়াল তাপসী। ঠোঁট দুটো চোখা করে বলে উঠল, ও আচ্ছা। আর হাইট? দিশার এবার হাসি পেয়ে গেল। মেয়েটা আসলেই বাচ্চা। 3 বছর আগের দেখা তাপসীর সাথে এই তাপসীর যেন কোনো অমিল নেই। 55 কেজি। তোমার কত? হাইট 5 ফুট 3 ইঞ্চির একটু বেশি। আর আমারও ওজন 55 কেজি। তবে তুমি লম্বা বলে তোমাকে মোটা লাগে না। গায়ের সামনের ওড়নাটা সরিয়ে 2 কোমরে হাত দিয়ে তাপসী অনেকটা আক্ষেপের সুরেই বলল, দেখো আমাকে কত মোটা লাগে। মা অনেক খাওয়ায়। না খেলে নাকি কথা বলবে না আমার সাথে। ব্ল্যাকমেইল করে খাওয়ায় জানো? আচমকা যেন দূরের আকাশে বিদ্যুৎ চমকাল। তাপসীর ভ্রম কাটল। মা তো এখন নেই, খাইয়েও দেয় না আর ব্ল্যাকমেইলও করে না। কই এখন তো তাপসী খায়। তবে মা কেন কথা বলে না? বুক চিরে কান্না আসছে তার। আপু মাথা ব্যথা করছে, একটু ঘুমাবো। তোমার পছন্দ মতো একটা শাড়ি বাছাই করে রেখো আমার জন্য। দিশা বুদ্ধিমতী মেয়ে। সে বুঝতে পেরেছে তাপসী পালাতে চাচ্ছে এখন। ওর হয়তো এখন কাঁদতে মন চাচ্ছে। মন খারাপের সময় কখনো কাউকে আটকে রাখতে নেই। এতে সামনের মানুষটি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। না পারে কাঁদতে আর না পারে চুপ করে বসে থাকতে। আচ্ছা, আমি তোমার ঘরে কয়েকটা শাড়ি রেখে আসব, তুমি পছন্দ করে নিও। বাথরুমের ট্যাপ ছেড়ে অনবরত মুখে পানি ছিটাচ্ছে তাপসী। মা নেই, মা নেই বিড়বিড় করে চলেছে। টাওয়াল দিয়ে মুখটা মুছে বালিশে মাথা রাখল। বড্ড ঘুম পেয়েছে তার। চোখ দুটো জ্বলে যাচ্ছে যেন। মধ্যাহ্নের কড়া রোদ জানলার গ্রিলের ফাঁক দিয়ে তাপসীর মুখে এসে পড়ছে। ঘুমটা তার ভালোই হয়েছে। আড়মোড়া ভেঙে সে খাট থেকে নামল। ফোনটা হাতে নিয়ে দেখল বাবা ফোন দিয়েছে কয়েকবার। তাপসী কল ব্যাক করল। তবে অপর পাশ থেকে এক নারী কণ্ঠ ভেসে আসছে, এই নম্বরটি এখন ব্যস্ত আছে। দ্য নম্বর ইজ বিজি নাও। এখানে আসার পর থেকে তার বাবার সাথে কথা হয়নি। ফোন দিলেও ব্যস্ত দেখাচ্ছে বারবার। মানুষটা ভীষণ ব্যস্ত। স্ত্রীর মৃত্যুর দিনও এই মানুষটা আসতে পারেননি, জানাজাতে অংশ নিতে পারেননি। তাপসীর আবার কান্না পাচ্ছে। তুমি রাজশাহী থেকে এসেছ? দিশাদের খালাতো বোন। মেয়েলি কণ্ঠ শুনে চোখের পানি মুছে পিছে ফিরল তাপসী। তার সামনে উজ্জ্বল শ্যামলা বর্ণের একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মুখটা মিষ্টি, তবে মুখে ধারত্ব বিদ্যমান। চেহারায় ক্লান্তি নেই। সুখী মানুষের মতো ঠোঁটের কোণে হাসি লেগে আছে। এমা, তুমি কাঁদছিলে? বাসার কথা মনে পড়ছে? জি আপু। ইস রে, মেয়ে দেখি কেঁদে কেটে এক করে দিচ্ছে। আমরা এখানে অনেক মজা করব। ঘুরতে এসে কেউ কাঁদে? এই যে দেখ, দিশা শাড়ি পাঠিয়েছে কতগুলো। যেটা তোমার পছন্দ হয় নিয়ে নাও। কথা বলতে বলতেই মেয়েটি খাটের উপর শাড়ি রেখে দেয়। মোট 5টা শাড়ি। তাপসীর এখন শাড়ি দেখতে বিন্দুমাত্র ইচ্ছা করছে না। বাড়ি যেতে ইচ্ছে করছে খালি।
বাধ্য হয়ে সবার উপরের শাড়িটা তুলে নিল সে। বাহ, খুব সুন্দর পছন্দ তোমার, তোমাকে মানাবে এতে। অবশ্য ফর্সা মানুষ যা পরে তাতেই মানায় তাকে। সমস্যা তো সব আমাদের মতো কালো মেয়েদের। পছন্দের ড্রেস খুঁজে পেলে সবার প্রথমে মনে প্রশ্ন জাগে, ড্রেসটায় আমাকে মানাবে তো? এসব বাদ দাও। তা তোমার নাম কি? তাপসী। আপনার? আমার নাম অথই। দিশার চাচাতো বোনের মামাতো বোন আমি। ওই কাজিনী বলতে গেলে। দিশা আর আমি সমবয়সী। দিশাকে তুমি কি বলে ডাকো? দিশা আপু। আমাকে তাহলে অথই আপু বলে ডাকবা। আমরা তো জানতামই না যে আন্টির কোনো বোন আছে। বিষয়টা খুব মজার না? দিশারা হঠাৎ করেই জেনে গেল ওদের একটা খালাতো বোন আছে। এই তুমি কি আমার কথায় বিরক্ত হচ্ছ? সত্যি বলতে তাপসী খুবই বিরক্ত হচ্ছিল। ঘুম ভালো হলেও কান্নার কারণে তার মাথা ব্যথা করছে। এ সময় অথইয়ের বকবক ওর মাথায় তীব্র যন্ত্রণা দিচ্ছে। না আপু। তো মন খারাপ? গান শুনবে? সবাই বলে আমার গানের গলা খুব সুন্দর। মেয়েটি খুবই আন্তরিক। তাপসীর বলতে ইচ্ছে হল, তুমিও খুব সুন্দর আপু। মেয়েটি তাপসীর জবাবের অপেক্ষা না করেই গাইতে শুরু করল। সখী ভাবনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবসরজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ? তাপসী নিজেও গান পারে। রবীন্দ্র সঙ্গীত গাইত ও ওর মায়ের সাথে। প্রায়ই মায়ের সাথে এই গানটা গায়াত। আচমকা চোখের সামনে ভেসে উঠল মায়ের সাথে গান গাওয়ার একটি মুহূর্ত। তাপসীর মনে হতে লাগল সামনে ওর মা গান গাচ্ছে। চোখের পাতা জোড়া বন্ধ করে তাপসী সুর মেলাতে লাগল অথই এর সাথে। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। তাপসীর গানের মাঝেই ঘরে চারজন মানুষ উপস্থিত হলেন। তাপসীর কণ্ঠস্বর শুনে অথই অনেক আগেই গান বন্ধ করে দিয়েছিল। অথই জানত তার গানের গলা খুব ভালো। তবে আজ তার নিজের প্রতি সন্দেহ জাগ্রত হল। মনে হতে লাগল সামনে বসা বাচ্চা মেয়েটার গলার স্বর, মিষ্টতা আর সুরের যোজন বিয়োজন তার গলাকে ফিকে করে দিয়েছে। এ যেন বহু চর্চার ফল। স্কুল কলেজে গান গেয়ে কম পুরস্কার পায়নি অথই। এলাকার সবাই তাকে দ্বিতীয় শ্রেয়া ঘোষাল বলে ডাকে। তবে আজ নিজের প্রতিভা নিয়ে শঙ্কা হতে লাগল তার। তাপসী এক ধ্যানে গেয়ে চলেছে। মস্তিষ্কের মধ্যে একের পর এক ছবি ভেসে উঠছে। মায়ের সাথে কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি, যেগুলো কখনো ক্যামেরায় বন্দি করা হয়নি। তবে তাপসী সেগুলো নিজের মনের ক্যামেরায় বন্দি করে রেখেছিল। স্মৃতির ক্যামেরায় বন্দি ছবিগুলো যখন ইচ্ছা তখন দেখা যায়। এই যে তাপসী এখন স্মৃতির ক্যামেরায় তোলা ছবিগুলোর অ্যালবাম খুলে বসেছে। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা তেয়াগে কায়। আমার মতন সুখী কে আছে? আয় সখী, আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান।
শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একইদন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। গান শেষ হতেই তাপসী চোখ খুলে দেখতে পেল 10 জোড়া চোখ তার দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। বাকি 4 জনকে চিনলেও একজনকে সে চিনে না। ব্যক্তিটির চোখে চোখ পড়তেই হৃৎপিণ্ড ধক করে উঠল। কিছু আছে সেই চোখে। তুমি তো খুব সুন্দর গাও, অথই তোর কম্পিটিশন পেয়ে গেছিস। তাপসী লজ্জা পেয়ে গেল। এমন নয় যে সে কখনো স্টেজ পারফর্ম করেনি, তবে এরা ওর পরিচিত। তাছাড়াও নিজের প্রশংসা করলে ওর ভীষণ লজ্জা করে। অথই এক ধ্যানে তাপসীর দিকে তাকিয়েছিল। মেয়েটি সত্যি ওর কম্পিটিশন। নিখুঁত গানের গলা, দেখতেও ভারী মিষ্টি। এই যে দিশার প্রশংসায় গাল দুটো ফুলে টমেটো হয়ে গেছে। মেয়েটি লজ্জা পাচ্ছে। দারুণ সুন্দর দেখাচ্ছে তাকে। তাই তো দেখছি দিশা, এবার আমার কি হবে? এই তাপসী, তোমার গানের গলা শুনে মনে হচ্ছে খেয়ে ফেলি তোমাকে। তাপসী হেসে উঠল, হিহি করে হাসছে। কানের সামনে আসা বেবি হেয়ারগুলো বাতাসে দুলছে। মেয়েটার সৌন্দর্য বড়ই রহস্যময়ী। অথই মনে মনে বলল, যাক, মেয়েটার মন তো ভালো হল। দিশা এবং সে দৃষ্টি বিনিময় করল। বাহ, তুমি তো দারুণ গাও, তাই না বড় ভাইয়া? ও কিন্তু অথইকেও হার মানিয়ে দিয়েছে, বলো তাই না? একদম। এই পিচ্চিটা তনিমা খালামণির মেয়ে? হ্যাঁ, বেশ গাও তুমি। তা পিচ্চি কোনো ক্লাসে পড়? তাপসীকে কিছু বলতেই হচ্ছে না। ওর হয়ে ঘরে উপস্থিত বাকি সকলেই উত্তর দিয়ে দিচ্ছে। এবার উত্তর দিল রোদ। ভাইয়া ও ভর্তি পরীক্ষার পাঠ চুকিয়ে এসেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়ে গেছে। ঢাবিতে ওয়েটিং-এ আছে। এখন অবসর, তাই ঘুরতে এসেছে এখানে। ঠিক বলেছি ছোট আপু? জি ভাইয়া। আবার জি? এই মেয়ে তো জিয়ের কারখানা খুলে বসেছে। তাপসী ভীষণ লজ্জা পাচ্ছে। এরা ওকে বারবার লজ্জায় ফেলছে। সামনে বসা সেই মানুষটাও অদ্ভুত চোখে তাকিয়ে আছে তার দিকে। তনয়া বেগম মনে হয় তাপসীর মনের অবস্থা বুঝতে পারলেন। মেয়েটাকে একটু বিশ্রাম করতে দে তোরা। কি সব শুরু করলি? আর বর্ষণ, যা ঘরে যা। ঢাকা থেকে ফিরেছিস সেই কখন, আর এখনো ময়লা জামা কাপড় নিয়ে বসে আছিস? আর তোরাও উঠো। লোকটার নাম বর্ষণ। তবে তাপসী আবার কনফিউশনে পড়ল, ইনাকে লোক বলবে নাকি ছেলে বলবে। তবে এটা ভালোই বুঝতে পারছে দিশা আপু আর রৌদ ভাইয়াদের বড় ভাই সে। লম্বায় সত্যি 6 ফুটের বেশি হবে। গায়ের রং সম্ভবত ফর্সাই, একেবারে বেশি ফর্সা না। ছেলে হিসেবে ঠিকঠাক। গালে চাপ দাড়ি, সেটাও স্টাইল করে ছাট দেওয়া। মাথা ভরতি চুল, হয়তো বাইরে যাওয়ার সময় চুল পরিপাটি করেই আছড়িয়ে গিয়েছিল। এখন সাজ পোশাক পরিপাটি আছে তা বলা যাবে না। সিল্কি ছোট ছোট কিছু চুল কপালে এসে পড়েছে। হালকা ঘিয়া রঙের শার্ট পরিধানে। শার্টের হাতাগুলো কনুই অবধি মুড়িয়ে রাখা। তবে সবচেয়ে আকর্ষণীয় লোকটার চোখ। তাপসী কোথায় যেন পড়েছিল, পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ নিয়ে জন্ম নিয়েছিল মিশরের রানী ক্লিওপেট্রা, ট্রয় নগরীর হেলেন, সম্রাট অশোকপুত্র কুনাল এবং ইংরেজ কবি শেলি। আজকে তাপসী সেই লিস্টে আরও একজনকে যোগ করল। হালকা বাদামি রঙের চোখের মণি। চোখের দিকে তাকালে নিজ মুখের প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। চুলগুলো বেশি বড় না, তবে কিছু চুল কপালে এসে পড়েছে।
কিছু কিছু মানুষ কথা না বললেও বোঝা যায় তারা কতটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। এরা যেখানে থাকে সেখানের প্রতিটি মানুষের মাঝে নিজ উপস্থিতির ছাপ ফেলে যায়। এই অথই চল। আর তাপৌসী দুপুরে খাওয়ার পর আমার ঘরে এসো তো। তাপৌসীর ধ্যান ভাঙে দিশার ডাকে। লোকটার দিকে এতক্ষণ ও তাকিয়েছিল। না জানি কি ভাবছে ওরা। জি হ্যাঁ আপু। ঘর থেকে একে একে যখন সবাই বের হচ্ছিল, তাপৌসী তখনও চেয়েছিল বর্ষণের দিকে। দুপুর 1টা। এ বাড়িতে 2টার সময় সকলকে খাবার টেবিলে উপস্থিত থাকতে হয়। তাপৌসী আবার ঘরের সাথে লাগোয়া বারান্দায় যেয়ে দাঁড়াল। খোলা বারান্দা, মাথার উপর ছাদ হয়ে আছে নীলাকাশ। শীতকাল হওয়ায় সূর্য হালকা হলুদ আভা ছড়াচ্ছে চারপাশে। ঘর থেকে ফোনের রিংটোন শুনতে পাওয়া যাচ্ছে। তাপৌসী ফোনটা হাতে নিয়ে দেখল তার বাবা ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। শুনো, আমার হাতে এখন বেশি সময় নেই। যেহেতু তুমি আমার মেয়ে, তোমাকে জানানো দরকার। আমি আর শুভ্রা আগামী শনিবার বিয়ে করছি। তুমি কি বিয়েতে থাকতে চাও? 2 মাস, শুধু 2 মাস হয়েছে মা মারা যাওয়ার। তাপৌসীর খুব করে বলতে ইচ্ছে করছে, তোমার মতো লোক আমি জীবনেও দেখিনি। বাবা, তুমি অমানুষ। ঘৃণা করি তোমাকে, ভীষণ ঘৃণা করি। তবে তাপৌসী কখনোই এসব বলবে না। মা কখনো এই শিক্ষা দেয়নি ওকে। না বাবা, আমিও এটাই ভেবেছিলাম তুমি আসবে না। তবে শুভ্রা তোমাকে আসতে বলেছিল। আচ্ছা, আমি ওকে বুঝিয়ে বলবো। শুনো, আমি ফ্ল্যাট কিনেছিলাম না, ওখানে উঠব। ফ্ল্যাটে তো জিনিসপত্র কিনতে হবে। শুভ্রা নিজের মতো করে ফ্ল্যাট সাজাতে চাচ্ছে। তবে ও তোমার রুম কিভাবে সাজাবে এ নিয়ে ভীষণ কনফিউজড। তুমি আমাকে বলো, তুমি তোমার রুমে কি কি আসবাবপত্র রাখবে? আমি রেখে দিব। নাকি ওখান থেকে আসার পর নিজে হাতে রুম সাজাতে চাচ্ছ? তাপৌসী বলতে ইচ্ছে করছে, বাবা, আমাদের সেই 2 রুমের বাসাটাও খুব সুন্দর ছিল। আমার মা ছিল সেখানে। মায়ের গন্ধ মিশে আছে প্রতিটি দেয়াল আর আসবাবপত্রে। তোমার ফ্ল্যাট আমার কাছে কখনোই ঘর হবে না। ঘর তো হয় প্রতিটি মানুষের ভালোবাসায়। আমি উঠব না তোমার ফ্ল্যাটে। তবে তাপৌসী এসবের কিছুই বলল না। বাবা, তোমার আর আন্টির যা পছন্দ হয় কিনে নিও। আচ্ছা, আমি আর শুভ্রা যেয়ে তোমাকে নিয়ে আসব। নতুন গাড়ি কিনেছি বুঝলা। লং ড্রাইভে যাব ফুল ফ্যামিলি। শেষ মুহূর্তে তাপৌসী এক ভয়ানক কথা বলে ফেলল। শুভ্রা আন্টি আমার ফ্যামিলি নয় বাবা। উনি শুধু তোমার ফ্যামিলি। আমার ফ্যামিলি আমার মা। যদিও বা মা নেই, তবে আজীবন আমার ফ্যামিলি বলতে আমার মাই থাকবে। কথাগুলো টানা বলে ফোনটা কেটে দিল তাপৌসী। অনেক কিছু বলে ফেলেছে সে। বাবা নিশ্চয় ওর উপর খুব রাগ করেছে। তবে কথাগুলো বলতে পেরে তাপৌসীর মন তৃপ্তি পাচ্ছে। কিছু কথা মনের মধ্যে যত চেপে রাখা হয়, হৃৎপিণ্ড তত ভারী হয়ে ওঠে। একসময় হৃৎপিণ্ড সেই কথাগুলো জমিয়ে রাখার ভার বহন করতে চায় না। তখন মানুষের দম বন্ধ হয়ে আসে। চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নিল তাপৌসী। খাবার টেবিলে সবাই এসে বসেছে। দিশাদের চাচার বাড়ির সকলেও দাওয়াত পেয়েছে। 6 জনের টেবিলে মোট 8টা চেয়ার পাতা হয়েছে। দিশা, বর্ষণ, রৌদ, অথই, সকালে ডাকতে আসা মেয়েটা সহ আরও নতুন 3টে মুখের দেখা পেল তাপৌসী। এদের মধ্যে একজন বৃদ্ধা রয়েছেন। একসময় হয়তো সুন্দরী ছিলেন ভদ্রমহিলা। চেহারায় ভাঁজ পড়লেও লাবণ্যতা এখনও ফিকে হয়নি। তাপৌসীকে দেখে চোখমুখ কুঁচকে ফেললেন তিনি। একবার তাকিয়ে চোখ সরিয়ে ফেললেন।
আরে তাপসী, একটু দাঁড়াও, আরেকটা চেয়ার এনে দিচ্ছি। না আপু, লাগবে না, আমি খালামণির সাথেই খেয়ে নিব। এবার বৃদ্ধা মুখ খুললেন। দিশা, ও যদি খেতে না চায় তাহলে জোর করছিস কেন? নিজে খেয়ে নে। টেবিলে অনেক মজার মজার রান্না করা খাবার দেখতে পাওয়া যাচ্ছে। তাপসী জানে, ও এসেছে দেখে এত আয়োজন। হয়তো টেবিলে বসা মানুষগুলোকে দাওয়াত করা হয়েছে দুপুরে খেতে। পাশে মাটির চৌচালা বাড়িতে এদের সকলকে দেখেছে তাপসী। চারপাশে ঘর, মাঝখানে উঠান। আচ্ছা, এটা তো অনেক বড় বাড়ি। রুমগুলো ফাঁকাই পড়ে থাকে। তাহলে ওরা এখানে কেন থাকে না? রান্নাঘরে তনয়া বেগম হাঁড়ি আর কড়াই থেকে খাবার বাড়ছেন। তাপসী কিছুক্ষণ দেখে নিয়ে বলল, খালামণি, আমি সাহায্য করি? তুমি এখানে কেন? যাও খেতে বসো। দেখেছ ছেলেমেয়েগুলোর কাণ্ড, তোমাকে না দিয়ে নিজেরা খেতে বসে গেছে। চলো চলো, ব্যবস্থা করছি এদের। খালামণি, আমি তোমার সাথে খাব। তাইলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাপসী বুড়ি, আমার হাতে এখন অনেক কাজ। আচ্ছা, আমি অপেক্ষা করছি। এ কি তাপসী, এখনো তোমার খাওয়া শেষ হয়নি? দিশা আপু, হয়ে গেছে, একটু দাঁড়াও, আমি হাত ধুয়ে আসছি। তনয়া বেগম চোখ গরম করে দিশার দিকে তাকালেন। মেয়েটার কাণ্ডজ্ঞান নেই। তাপসীকে জোর করে খাবার প্লেটে তুলে দিতে যাচ্ছিলেন তিনি। তাপসী ভয়ে তনয়া বেগমকে প্লেট তুলে দিয়েছিল ভাত বেড়ে দেওয়ার জন্য। তবে দিশা এসে গণ্ডগোল করে দিল। ঠাটিয়ে দুটো চড় মারতে ইচ্ছে করছে মেয়েকে। মায়ের লাল চোখ দেখে দিশা বুঝে গেছে মা খেপেছে। আর এই খ্যাপার কারণটা দিশা নিজেই। চলো আপু। হুম, চলো। দিশার রুমটা তাপসীর খুব ভালো লেগেছে। মা যদি থাকত তাহলে তাপসীও বায়না করত এমন একটা রুম করে দেওয়ার জন্য। দিশার রুমে যখন তারা প্রবেশ করল, আরও 56টা মেয়েকে দেখতে পেল। অথই তাপসীকে বেতের মোড়া আগিয়ে দিল। তাপসী, আমাদের রিমি আপার বিদায় তো কালই। মেজো চাচা বিয়ে দিয়ে ভাগিয়ে দিচ্ছে জলদি। ছেলে বুঝছ আমেরিকার ইঞ্জিনিয়ার, তো সে নাকি লম্বা ছুটি পেয়েছে, তাই বউ নিয়েই ফিরবে। হালকা পাতলা অনুষ্ঠান করে বিয়ে সম্পন্ন হবে। তাপসী মিষ্টি করে হাসল। আত্মীয়স্বজনের বিয়েতে এই প্রথমবারের মতো সে অংশ নিবে। হালকা পাতলা হলেও তার অনেক আনন্দ হচ্ছে। দিশা বলেই চলেছে, দেখো তো এই ব্লাউজ তোমার হয় নাকি? এই যে সাদা ব্লাউজ, তুমি একবার ট্রাই করে আসো। দিশা এবার তাকে ঠিক মাপের ব্লাউজ দিয়েছে। সকালে তাপসী সাদা জমিনের সোনালি পাড়ের শাড়ি পছন্দ করেছিল। শাড়িটার সাথে ব্লাউজ একেবারে ম্যাচিং। ফিটিংও ঠিক আছে। আপু, ব্লাউজ ঠিক আছে? তাইলে তো হয়েই গেল। আসো, বসো, সবার সাথে পরিচয় করিয়ে দেই। যেই মেয়েটার ব্লাউজ তোমার ফিটিং হলো সে হলো প্রাপ্তি, তোমার 1 বছরের ছোট। ইনি আমাদের পাড়ার বিউটি কুইন, বুঝছ? প্রাপ্তি মেয়েটা লজ্জা পেল। হয়তো এই মেয়েটাও তাপসীর মতো নিজের প্রশংসা নিতে পারে না। মেয়েটিকে ভালো করে লক্ষ্য করল তাপসী। তামাটে গায়ের রং, মুখের মাঝে মাঝে রোদে পোড়া দাগ। মেয়েটা হয়তো ছোটকালে ফর্সা ছিল। মাঠে রোদে হেঁটে নিজের চেহারার প্রতি উদাসীনতা দেখিয়েছে। প্রাপ্তি মেয়েটা শুধু হাই বলল। দিশা একে একে সকলের সাথে পরিচিত করে দিতে লাগল। আমার পাশে যে বসে আছে, এ হলো অথই। একে তো আগেই দেখেছ, রিমি আপুর মামাতো বোন। এখানে থাকে না, পিওর ঢাকাইয়া মাইয়া।
তবে কথাবার্তায় তা বুঝতে পারবে না। আর এই নীল রঙের জামা পরা মেয়েটা দেখছ, ইনি হলেন বিয়ের কনে। চেহারা দেখলেই যে কেউ বলে দিবে এর বিয়ে। দেখছ কি গ্লো করছে? তাপসী দুজনকেই দেখল। এরা সবাই খুব সুন্দর। বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু ফর্সাকেই সুন্দর ধরা হয়। তবে তাপসী জানে সুন্দরতা কি। মা একদিন বলেছিল, তাপসী আমরা ফর্সা, কালো, শ্যামলা নই। সবার আগে আমরা মানুষ। প্রতিটি মানুষের আলাদা সৌন্দর্য আছে। যার সাথে যে সৌন্দর্য খাপ খাবে তাকে সেভাবেই তৈরি করেছেন সৃষ্টিকর্তা। তুমি তাদের কখনোই হেয় করতে পারি না। তাপসী দিশার কাছেই জানতে পারল বাকি তিনজন ইরা, নিপা, নেহা। নিপা আর নেহা দুই বোন, দিশাদের প্রতিবেশী। আর ইরা হল রিমির বান্ধবী। অনেকক্ষণ আগেই রুমে এসেছে বর্ষণ। হাতে মোবাইল নিয়ে ফেসবুকে নিউজ ফিড স্ক্রোল করে চলেছে সে। হঠাৎ একটা পোস্টে চোখ আটকে গেল। নারিশায় পদ্মার পারে ভাঙন শুরু হয়েছে। হাজার হাজার মানুষের বাড়িঘর আজ নদী গর্ভে। পোস্টের ছবিগুলোতে দেখা যাচ্ছে এলাকার একজন সচেতন নাগরিক বাস্তুহারা মানুষদের খাবার আর শীতের কম্বল দিচ্ছে। এই লোকটার পরিবার কেমন তা এলাকার সবাই জানে। গাজীপুরে ইনার একটা পোশাক কারখানা রয়েছে। আগে একজন মন্ত্রীর পিয়ে ছিল, অথচ রাতারাতি বড়লোক। এলাকায় ছিনতাই, ডাকাতি, রাহাজানির সাথে এই লোকের পরিবার জড়িত। লোকটার বড় ছেলে খুনের অভিযোগ মাথায় নিয়েও আরামসে ঘুরে বেড়াচ্ছে। লোকটার নামেও খুন, নারী পাচার সহ আরও কিছু মামলা আছে। ছোট ছেলেটা মদ, গাঁজা, ইয়াবা খেয়ে খেয়ে পুরাই বকে গেছে। এলাকার চেয়ারম্যান পদের প্রার্থী হওয়ায় এই লোক দেখানো কাজ করছে। অথচ সব জেনেও সাধারণ মানুষ একে হুজুর হুজুর করছে। ছবিগুলোর লাইক আর কমেন্ট দেখে বর্ষণের মনে পড়ে গেল মেক্সিকোর মাদক সম্রাট হোয়াকিন গুজম্যান ওরফে এল চাপোর কথা। লোকটা কুখ্যাত ছিল সারা বিশ্বের কাছে। কোকেন পাচার থেকে শুরু করে মানব হত্যা, এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। অথচ নিজ এলাকায় তিনি মহান হতে চেয়েছেন। এলাকার মানুষ তাকে মানবদরদী হিসেবে জানত। তবে আশ্চর্য হলেও সত্য লোকটি নিজের ছেলেকে নিয়ে ডুবেছে। ছেলে ওভিদিও গুজম্যান লোপেজও তার মতো কুখ্যাত মাদক ব্যবসায়ী হয়েছিল পরবর্তীতে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এও গ্রেপ্তার হয়। ক্ষমতার লোভ ধ্বংস বয়ে আনে এই ঘটনাই তার প্রমাণ। গল্পের আসর বসেছে দিশার রুমে। কথায় আছে, মেয়েরা যে জায়গায় একত্রিত হবে গল্প সেখানে চলতেই থাকবে। দিশাদের গল্পের আসরে আজ স্বল্পভাষী তাপসীও মন খুলে কথা বলছে। হঠাৎ তাপসী চিল্লিয়ে উঠল, কি বলো রিমি আপু? সত্যি আগে হবু বরকে দেখনি? একেবারে বিয়ের দিনই প্রথম দেখবা? এ কেমন কথা? তুমি কি প্রেমও করনি? না পিচ্ছি, বাবা মা এই প্রেম ভালোবাসা পছন্দ করে না। ছোটবেলা থেকেই ছেলেদের সাথে কথা বলার উপর নিষেধাজ্ঞা ছিল। দিশা আপু তোমার ক্ষেত্রেও এমন নিয়ম? আরে না, আমার মা অনেক হেল্পফুল। প্রেম ট্রেম নিয়ে সমস্যা নাই। তাপসীর এবার মন খারাপ হয়ে গেল। কেন এমন হয়? এটা কেমন কথা আপু? তোমার সাথে যার বিয়ে তাকে কি তোমরা আগে থেকে চিনো? ফ্যামিলি রিলেটিভ? না তো। কেন, কি হয়েছে? তার সাথে আলাদাভাবে কথা হয়েছে? না। আচ্ছা, কি হয়েছে সেটা তো বলবে। বাবা মারা এমন করে কেন? ছোটবেলা থেকে মেয়েকে অপরিচিত ছেলেদের সাথে কথা বলতে দেয় না। অপরিচিত ছেলেদের থেকে দূরে রাখে। তাদের একটাই কথা, ছেলে ফ্রেন্ড থাকা যাবে না।
অথচ বিয়ের সময় একটা অপরিচিত ছেলের হাতে মেয়েকে কিভাবে তুলে দিতে পারেন ইনারা? বিয়ের পর মেয়ের কোনো ক্ষতি হবে না এই নিশ্চয়তা তাদের কে দেয়? আচ্ছা রিমি আপু বলো তো, রাস্তায় যেই ছেলেগুলোকে আমরা দেখি তারাও তো আমাদের অপরিচিত, তাই না? তাদেরকে আমরা চিনি না, কারণ তাদের সাথে আমাদের কথা হয় না। তোমার বাবা মা যার সাথে তোমার বিয়ে ঠিক করেছেন সেও তো তাইলে তোমার অপরিচিত। বাচ্চা মেয়েটার কথায় ঘরে উপস্থিত প্রত্যেকের মনে প্রলয় তুলেছে। রিমির মনে কাজ করছে একই সাথে ভীতি ও উদ্রেক। তাও নিজের কথায় জোর আনতে সে বলল, পিচ্ছি খোঁজ নিয়েই বিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ এটা সঠিক, আমার বিয়ে একটু জলদি হচ্ছে। তবে আশেপাশের মানুষের থেকে ওদের পরিবার সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। সেটা তো আর্থিক অবস্থা আর পরিবার সম্পর্কে খোঁজ। মানুষটা সম্পর্কে খোঁজ। বিয়েতে বিশ্বাসের সাথে চিন্তার মিল দরকার হয়। মনের মিল তখন এমনি হয়ে যায়। স্কুল কলেজে আমরা তাদেরকেই আমাদের বেস্ট ফ্রেন্ড বানাই যাদের সাথে আমাদের চিন্তা শতভাগ না মিললেও অ্যাটলিস্ট ৮০ ভাগ মিলে যায়। বন্ধু তৈরি করতেও আমরা কত ভাবি। আর এটা তো জীবন সাথী বাছাই। তুমি যদি তার সাথে কথা না বলো তাহলে তুমি তার চিন্তা সম্পর্কে জানবে কিভাবে? রাবেয়া বানু দিশার ঘরের দিকেই যাচ্ছিলেন। রিমির হবু শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। প্রথমে হলুদের অনুষ্ঠান করবেন না ভেবেও হবু জামাইয়ের বাড়ি থেকে আগত লোকদের আবদারে তিনি রাজি হয়েছেন। হলুদের অনুষ্ঠান হবে দেখেই তিনি রিমিদের খবর দিতে যাচ্ছেন। হাতে সময় খুব অল্প। ওদের সাজগোছ আছে। তবে ঘরে প্রবেশের সময় তাপসীর এই পাকা পাকা কথা শুনে রাগ উঠে যায় তার। এই মেয়ে কি সব ভুলভাল বুঝাচ্ছ ওদের? বিয়ে নিয়ে খুব জ্ঞান তাই না? মায় যেমন মেয়েও তেমন। পীড়িত করে বিয়ে বয়বার চাই খালি। কি চাও তোমার মায়ের মতো আমার পুতিনও ভাগবে? ফাজিল মেয়ে কোনো কার। তনয়ারে আগেই কইছিলাম এই মাইয়ারে না আনবার। শুনে নাকি আমার কথা? দাদি কি বলছো এসব? ও বাচ্চা মানুষ, ওর কথা কেন ধরছ? বাদ দাও। তুই চুপ থাক রিমি। যাওই বাড়ি থেকে মেহমান আসছে। খেদমত করগা। আর এই মেয়ে, তোমাকে না যাইতে বললাম। যাও নিজের ঘরে যাও। দিশা তাপসীর দিকেই তাকিয়েছিল। মেয়েটার ঠোঁট কাঁপছে। কান্না আটকানোর জন্য ঠোঁটদ্বয় চেপে রাখতে চেষ্টা করছে। বৃদ্ধ মহিলাটি তার মাকে অপমান করল। সেই মানুষটিকে যার এখন শারীরিকভাবে কোনো অস্তিত্বই নেই। ঘরে বসে বসে বর্ষণের হাত পা অসাড় হয়ে গেছে। বিছানা থেকে উঠে হাত পা ঝাড়া দিল সে। হাতে ওয়ালেট আর মোবাইল ফোন নিয়ে গায়ে শার্ট চাপাল। একটু ঘুরে আসা যাক। এখন তার মন খুব একটা ভালো না। ইন্টারভিউ ভালোই হয়েছে, তবে চাকরিটা তার হবে না। ইন্টারভিউ রুম থেকে বের হওয়ার সময় তাকে বলা হয়েছে, মি বর্ষণ আই মাস্ট সে, ইউ আর এ ট্যালেন্টেড গাই, বাট উই নিড এন এক্সপিরিয়েন্সড পারসন। কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে তার চাকরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আগে জানলে ছোটকাল থেকে পড়াশোনা বাদ দিয়ে চাকরি করে করে এক্সপিরিয়েন্স জোগাড় করত। যত সব উদ্ভট কথাবার্তা। ঘর থেকে বের হওয়া মাত্রই বর্ষণের মনে হলে কেউ ওর সামনে দিয়ে দৌড়ে তনয়া খালামণির মেয়ের রুমটাতে ঢুকে গেল। পিছে পিছে দিশা চিল্লাতে চিল্লাতে আসছে, এই তাপসী শুনো আপু, কথা শুনো, দাঁড়াও প্লিজ। তাপসী নামের মেয়েটা ঘরের দরজা লাগিয়ে দিল। দিশা বর্ষণের সামনে দিয়েই তাপসী তাপসী বলতে বলতে ছুটে গেল তাপসীর ঘরের সামনে। এই মুহূর্তে দরজা ধাক্কিয়ে চলেছে সে। বর্ষণ আস্তে করেই জিজ্ঞেস করল, কি হয়েছে রে?
দিশা যতটা সম্ভব সংক্ষেপে তার ঘরে হওয়া ঘটনা খুলে বলল। প্রায় অনেকক্ষণ ধরে দুই ভাইবোন দরজা ধাক্কাচ্ছিল। একসময় দরজা ধাক্কানো বন্ধ হলেও নাম ধরে ডাকাডাকি চলতেই থাকে। বর্ষণের প্রচুর রাগ উঠছে। হঠাৎ গেট খোলার আওয়াজ পেতেই দুই ভাইবোন চোখ তুলে তাকায়। মেয়েটা কাঁদছিল। দুই চোখ ফুলে উঠেছে। নাক, গাল লাল হয়ে গেছে। ফর্সা আদুরে মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। বর্ষণ ঠাস করেই তাপসীর গালে চর বসাল। ফাজলামির একটা লিমিট থাকে। আহ্লাদ যেন উপড়ে পড়ছে। বাপমায়ের এক মেয়েগুলো আসলেই আহ্লাদি হয়। কিছু হলেই কেঁদে ভাসিয়ে দেয়। ফালতু মেন্টালিটির মেয়ে মানুষ। হঠাৎ এরকম চর তাপসী দিশা কেউই হজম করতে পারল না। তাপসী গালে হাত দিয়ে বর্ষণের দিকে তাকিয়ে আছে। চোখে তার মেঘ জমেছে। শুধু বর্ষণের অপেক্ষা। দিশা কি বলবে বুঝতে পারছে না। ও নিজেও ভয় পেয়ে গেছে। তাও সাহস সঞ্চয় করে বলল, ভাইয়া ওকে মারাটা কি ঠিক হলো? মেয়েটার এমনিতেই মন খারাপ। তার উপর দাদির কটু কথা। আবার তুমি মারলে। চর মারা উচিত হয়নি। বর্ষণ দিশার কথার উত্তর না দিয়ে তাপসীকে সরিয়ে ওর ঘরে প্রবেশ করল। দিশাও পায়ে পায়ে ঢুকল। বলা তো যায় না, যদি আবার মেরে দেয়। এই আকস্মিক ঝড়ে তাপসী বিহ্বল হয়ে পড়েছে। সে এখনো বুঝতে পারছে না কেন মারা হলো তাকে। লোকটাকে কি তার দাদি পাঠিয়েছে তাপসীকে মারার জন্য? আমাকে মারলেন কেন? বসো এখানে। দিশা যাত ওই চেয়ারটা নিয়ে আয়। বর্ষণ বসেছে খাটের উপর। এই ঘরে আসবাবপত্র বলতে আছে একটা খাট, একটা টেবিল, একটা আলমারি আর শোভাবর্ধনকারী কিছু ল্যাম্পশেড। বর্ষণ তাপসীকে নিজের সামনে বসাল। তুমি রিমির সামনে কি বলেছ তুমি বুঝতে পারছ? তাপসী এখনো গাল থেকে হাত নামায়নি। এই হাত হচ্ছে ওর প্রোটেকশন। যদি আবার মারে তাইলে হাত তাকে রক্ষা করবে। তাপসীর কোনো জবাব না পেয়ে বর্ষণ বলতে লাগল, তাপসী তো তাই না? তাপসী মাথা উপর নিচ করল। তো শুনো তাপসী, রিমির কাল বিয়ে। এখন তোমার কথাগুলো ওর উপর মারাত্মক ইফেক্ট করবে। বিয়ের আগেই ওর মনে নতুন পরিবারটিকে নিয়ে ভয় জন্মাবে। ও নিজের পরিবার ছেড়ে আরেক পরিবারে চলে যাচ্ছে। ওর এই সময় সাহস আর মানসিক শক্তি দরকার। তোমার কথাগুলো ওকে মানসিকভাবে দুর্বল করে দিবে। আমি তো ভুল কিছু বলিনি। বর্ষণ এবার ভালোমতো তাকালো তাপসীর দিকে। মেয়েটা নাক টানছে। মুখে একটা আহত বিধ্বস্ত ছাপ। ফর্সা মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। কিছুক্ষণ চুপ থেকে বর্ষণ বলল, তুমি ঠিক বলেছ। তবে এই যে দেখাদেখি, কথা বলাবলি এসব এই জায়গায় হয় না। আমাদের মেজ চাচার পরিবার অনেক রক্ষণশীল। তাও অন্তত 1 মাস তো দেখা করতে, কথা বলতে দেওয়া উচিত ছিল। শুনো তাপসী, তোমার কথাগুলো একদম সঠিক। তবে সামান্য 1 মাসের মেলামেশায় তুমি কাউকে চিনতে পারবে না। যদি কেউ দুমুখ হয় তাহলে 1000 চেষ্টা করেও তুমি তার অন্তর পড়তে পারবে না। একটা মানুষ অসৎ হলে সে অবশ্যই তোমার সামনে তা তুলে ধরবে না। আবার অনেকে 7-8 বছরের সম্পর্ক করে বিয়ে করে। অথচ দেখা যায় বিয়ের পরও সে অপর মানুষটিকে চিনতে পারছে না অথবা অপর মানুষটি পাল্টে গেছে। কিছু কিছু জিনিস ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়। আপনি ভাগ্যে বিশ্বাস করেন? করি তো। মানুষ কর্ম করে। আর ভাগ্য মানুষকে কর্ম অনুযায়ী সাফল্যের পথে নিয়ে যায়। এখন যাও, সবার সাথে আনন্দ করো। ঘরে একলা বসে থাকতে হবে না। আর আমি খুব সরি। তখন রাগ উঠেছিল।
তোমার মতো টিনেজ মেয়েরা একটুতেই আবেগপ্রবণ হয়ে ওঠে, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয়। তাই ভয় পেয়েছিলাম। ঘর থেকে বের হওয়ার আগে বর্ষণ তাপসীর চুলগুলো এলোমেলো করে দিল। এতক্ষণ ধরে ঘটা ঘটনাগুলো দিশা বড় বড় চোখ করে দেখছিল। বর্ষণ বের হতেই সে তাপসীর সামনে বসল। তাপসী, ভাইয়ার কথায় রাগ করো না। ভাইয়ার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আর মন খারাপ করে থেকো না। না আপু, মন খারাপ করিনি। সব কথাই ঠিক বলেছেন উনি। আচ্ছা আপু, আমার কি এখন দাদি আর রিমি আপুর কাছে ক্ষমা চাওয়া উচিত? না, এখন আমাদের বাজারে যাওয়া উচিত। কেন? হাতের মোবাইলটা তাপসীর সামনে উঁচু করে ধরল দিশা। সম্ভবত কোনো মেসেঞ্জার গ্রুপে মেসেজ ভেসে আছে তাতে। কি হয়েছে আপু? বুঝতে পারোনি? রিমি আপুর আজকে হলুদ। বাজারে যাব আমরা। রেডি হয়ে নাও। দেখেছ কাণ্ড, বর্ষণ ভাইয়াকে তো কিছু বলাই হলো না। তুমি রেডি হও, আমি ভাইয়াকে খুঁজে দেখি। বাড়ি থেকে বের হয়ে তাপসীর চক্ষু চড়াক গাছ। এত সুন্দর গ্রাম, একেবারে ছবির মতো। একটু হাঁটলেই সামনে পাকা পিচ ঢালা রাস্তা। রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে ধরণী তার সর্বসৌন্দর্য দিয়ে গ্রামটি সাজিয়েছেন। প্রতিটি বাড়ির সামনে পুকুর, পুকুরের ধার ঘেঁষে কয়েক প্রকার গাছ। বাড়ির সামনের পুকুর বাড়িগুলোকে আলাদা রূপ দিয়েছে। যে সৌন্দর্য তাপসী টিভিতে দেখেছিল, আজ স্বচক্ষে দেখছে। প্রতিটি বাড়ি টিনের, তবে তাতে রং করা। সবুজ সতেজ গ্রামটি যেন আজ একেবারেই শান্ত। কোলাহল নেই কোনো। তাপসী এই প্রথম রাজশাহীর বাইরে পা রাখলে। তাপসী পাশে তাকিয়ে বর্ষণকে দেখতে পেল। ওর পাশে পাশেই হাঁটছে। না, ঢাকা এর আগেও এসেছি ভর্তি পরীক্ষা দিতে। ও হ্যাঁ। গ্রামে এসেছো আগে কখনো? না, এই প্রথম। ও আচ্ছা, তো গ্রাম কেমন লাগছে? ভালোই। গতকালকে অনেক রাত করে এসেছি। চারপাশের পরিবেশ কিছুই দেখতে পাইনি। এখন মনে হচ্ছে কোনো রূপকথার রাজ্যে এসেছি। কি সুন্দর চারপাশ। বর্ষণ আর কিছুই বলল না। ওর বাম পাশে তাপসী আর ডান পাশে অথই হাঁটছে। দিশা, রৌদ আর বাকিরা পিছে পিছে হেঁটে আসছে। তাপসীরা এখন দাঁড়িয়ে আছে নারিসা বাজারে। রাস্তার পাশের প্রকাণ্ড এক বটগাছ মাথা উঁচু করে ওদের সামনে নিজের ডালপালা বিস্তৃত করে রেখেছে। তাপসী, তোমার কি কি কিনতে হবে বলো? আমার তো কিছু লাগবে না দিশা আপু। আমি তো ঘুরতে এসেছি তোমাদের সাথে। বললেই হলো। ওই দিকে দোকান আছে কসমেটিক্সের। চলো। অনেকক্ষণ ধরেই রোদ দিশাদের কেনাকাটা দেখছে। এরা মানুষ নাকি এলিয়েন? এইটুকু বাজারও ঘুরে ফেলেছে দুইবার। কোনো দোকানের জিনিস পছন্দ হলেও সেটা না কিনে ওই দোকান ছেড়ে আরেক দোকানে ঢুকে। পরবর্তী দোকানে ঢুকে আবার বলে আগের দোকানের কসমেটিক্স বেশি ভালো ছিল। আচ্ছা, ঝামেলা সব। হঠাৎ রৌদ বলে উঠল, কে কে আমার সাথে এখন ডাক বাংলো যাবে? ভাইয়া, আমাদের কেনাকাটা এখনো শেষ হয়নি। আমি সবাইকে ডাক দিছি নাকি? আমি বলেছি কে কে যাবে। তোকে এমনিতেও নিব না। যা ভাগ। তাপসী, তুমি যাবে? তাপসী যেন এমন কিছুরই অপেক্ষায় ছিল। দ্রুত মাথা উপর নিচ করতে লাগল। যার অর্থ সে এখান থেকে পালাতে পারলে বাঁচবে। এই কেনাকাটা কখনোই ওর পছন্দ ছিল না। মাই সব পছন্দ করে কিনে দিত। মার পছন্দ ছিল চমৎকার। অটোতে জনপ্রতি 10 টাকা ভাড়া।
ডাকবাংলোয় যাওয়ার সময় পথের একপাশে প্রমত্ত পদ্মা নদীর বয়ে চলার অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। গ্রামের বিশুদ্ধ বাতাসের উৎস তাহলে এই তটিনী। অটো যখন ডাকবাংলোর ওখানে দাঁড়ালো, তাপসীর মনে হল রাজশাহী শহরে এই একই পথ মাত্র ৫ টাকা ভাড়া দিয়ে যাওয়া যায়। অটো থেকে নেমে তাপসী শত শত মানুষের মিলন মেলা দেখতে পেল। পদ্মার পাড়ে বসেছে বহু খাবার দোকান। বিকাল হওয়ায় এলাকাটা লোকে লোকারণ্য। পাশেই জাহাজ তৈরি হচ্ছে, বিশাল বিশাল জাহাজ। নদীর বুকে স্টিমার, জাহাজ আর ছোট ছোট নৌকা চলতে দেখা যাচ্ছে। তাপসী যখন নদীর পানিতে পা ভিজাল, বুকটা প্রশান্তিতে ছুঁয়ে গেল। শীতের সময় ঠান্ডা পানিতে পা দেওয়ার কারণে শরীর একটু কেঁপে উঠল। বর্ষণ অনেকক্ষণ ধরেই তাপসীকে লক্ষ্য করছে। ওদের সাথে আসা বাকি মেয়েগুলো ফুচকা বলে দৌড় মেরেছে। রৌদের মাথা খাচ্ছে ফুচকা খাওয়ানোর জন্য। আর এদিকে তাপসী প্রকৃতির বুকে মিশে যাচ্ছে। আমার জানা মতে রাজশাহীতেও পদ্মা নদী আছে। তাও এই পদ্মা নদী দেখে এত খুশি? পদ্মার ধারে আগে কখনো যাওনি? রাজশাহীর পদ্মার পানি শুকিয়ে গেছে, মৃতপ্রায় অবস্থা। শীতকালে তো পানি খুঁজেই পাওয়া যায় না, হেঁটে নদী পার করা যায়। এখানের পদ্মার সাথে প্রমত্ত কথাটা একেবারেই মিলে গেছে। দেখুন কি সুন্দর চারপাশ, নীল পানি শুধু সব দিকে। কথা শেষ করেই তাপসী বর্ষণের দিকে তাকাল। লোকটার চোখ সত্যি খুব সুন্দর, তাকালে তাকিয়ে থাকতেই মন চাইবে। বর্ষণ হালকা হেসে জবাব দিল, সব সুন্দর জিনিস কিন্তু ভয়ঙ্কর হয় তাপসী। তারপর বিড়বিড় করে বলল, যেমন তোমার সৌন্দর্য। কিছু বললেন? বর্ষণ হেসে উত্তর দিল, আরে না। লোকটার হাসিও খুব সুন্দর, উনি হাসলে সম্মোহিত হতে হবে বারংবার। ওহ আচ্ছা, জি, চলো তোমাকে একটা জায়গা দেখাবো। দাঁড়াও ওদের ডেকে নিয়ে আসি। ২ তলা বাড়িটার অর্ধেক অংশ নদী গর্ভে তলিয়ে গেছে। পাশে একটা হাসপাতাল, কোনো রকমে নদীর কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে। হাসপাতালেরও অর্ধেক অংশ নদী গর্ভে। তাপসী ভয়ঙ্কর সৌন্দর্যের দেখা পেলে? আসলে বড়ই ভয়ঙ্কর। আচ্ছা, এত এত বাড়ি, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকার বাদ দিচ্ছে না কেন? আমার আঙুল বরাবর তাকাও, কি দেখতে পাচ্ছ? বড় বড় পাথর। ওহ আচ্ছা, এগুলো দিয়ে বাঁধ নির্মাণ করবে? তাহলে কাজ আরও আগে কেন শুরু করেনি? পাথর খুঁজে পেলে তো করবে। মানে? বর্ষণ একটা গভীর নিঃশ্বাস ত্যাগ করল। শুনো তাপসী, আমরা মানুষ হিসেবে খুব খারাপ। এই যে পাথরগুলো দেখছ, এগুলো গতকাল আনা হয়েছে। 7 দিনের মধ্যে দেখবে পাথর উধাও। পাথর চুরি হয়? নিজেদের ক্ষতি নিজেরা কেন করছে? সাময়িক সুখের আশায়। এই চুরির পাথর দিয়ে ওরা কি করবে? বিল্ডিং বানানোর কাজে লাগে। একসময় সিলেটের জাফলং থেকে পাথর আনা হতো বিল্ডিং তৈরির কাজে। ভিতে পাথর দিল বাড়ি মজবুত হয়। তবে এতে খরচ বেশি, কেনার চাইতে চুরি সহজ। তাই মানুষ এগুলো এখান থেকে চুরি করে, নিজেদের লাভের অংশ রেখে কম টাকা দিয়ে বিক্রি করে। আর তাছাড়াও বাসা বাড়িতে শিল্পাটা তৈরির কাজেও এই সকল বড় বড় পাথর দরকার হয়। স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয় না কেন? এবার তাপসীর প্রশ্নের জবাব রৌদ দিল, কয়জনকে আটকাবে বলো? আর বেশিরভাগ সময় দেখা যায় ক্ষমতাসীন দলের লোকের এগুলোর সাথে জড়িত। আর শুধু কি পাথর, ইট, বালুর বস্তা, সিমেন্টের ব্লক সব চুরি হয়ে যায়। তাপসীর খারাপ লাগতে লাগল। না জানি কত মানুষ বাড়িঘর হারিয়েছে।
সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে মানুষ বাড়ি বানায়, আর যখন সেই বাড়ি নদী কেড়ে নিয়ে যায় তখন তাদের কিরূপ অবস্থা হয় তা ভাবতেই তাপসীর গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, চুরির টাকা কখনো হজম হয়? তাপসীরা যখন ফিরল ততক্ষণে বিয়ে বাড়ির উঠান রংবেরঙের লাইট দিয়ে সাজানো হয়ে গেছে। সন্ধ্যা প্রায় হয়ে আসছে। উঠানের একপাশে চৌকি দিয়ে স্টেজ বানানো হয়েছে। বাড়িতে ঢুকেই সবাই যে যার মতো তৈরি হতে চলে গেল। দিশাদের বাড়ির নিচতলায় কোনো বেডরুম নেই। 2 তলাতেই 5টা রুম, অ্যাটাচ বাথরুম মাত্র 2টো রুমের সাথে। সেই 2টো বাথরুমের একটি দিশার রুম আর একটি তনয়া বেগমের রুমে। দিশার বাবা সৌদিতে থাকেন, প্রবাসী, বছরের একবার আসেন মাত্র। তাপসী কখনো তাকে দেখেনি। বাড়ির বাথরুম সংকটের কারণে তাপসী, রৌদ আর বর্ষণকে একটা কমন বাথরুম ব্যবহার করতে হয়। তনয়া বেগম অবশ্য তাপসীকে বলেছিলেন দিশার সাথে দিশার ঘরে থাকতে, তবে তাপসী দিশার প্রাইভেসি নষ্ট করতে চায়নি। আজকে তাপসী শাড়ি পরবে না। ব্যাগ থেকে গোলঘের ওয়ালা একটা লং জামা বের করল। জামার রংটা লাল, চোখে হালকা কাজল, ঠোঁটে লিপস্টিক আর কপালে সাদা পাথরের একটা ছোট টিপ। কানে দুপুরে কিনা একজোড়া দুল আর মাথায় দিশার কিনে দেওয়া টিকলি। তাপসীর সাজ কমপ্লিট। একবার আয়নার সামনে নিজেকে দেখে নিল সে। গায়ে জড়ানো জামাটার খুব সিম্পল কাজ, লাল জর্জেট কাপড়ের উপর লাল সুতোর বুনন। মায়ের সবচেয়ে পছন্দের জামা ছিল এটা। জামাটা পরলেই মা বলত, তাপসী লালে তোকে খুব মানায়। দেখ, জামাটার ডিজাইন কিন্তু একেবারেই অল্প, অথচ তোর গায়ে উঠতেই জামাটা যেন নিজ পরিচয় খুঁজে পেয়েছে। কি সুন্দর লাগছে তোকে, আয় নজর টিকা দিয়ে দেই। এখন কেউ আমার মেয়ের দিকে নজর দিতে পারবে না। আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল তাপসী। আজ নজর টিকা দিয়ে দেওয়ার মতো কেউ নেই। চলবে।